Dear students, welcome to Saibangla Online School. কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো গত ক্লাসে আমরা ন্যারেশনের বেসিক রুলস গুলো শুরু করেছিলাম, বাট একটি ক্লাসে সেটা সম্ভব হয়নি শেষ করা। আজকে আমরা তার পরের যে রুলস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে যেটা বলা হয়েছিল যে একটা সেন্টেন্স যখন থাকবে তখন প্রথমে আমাদেরকে দেখতে হবে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে। যখন রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট হবে, আমরা গত ক্লাসে বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটা যখন পাস্ট হবে তখন রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা তিনটা পরিবর্তন করব। কয়টা? তিনটা। নাম্বার 1 পার্সনের পরিবর্তন, নাম্বার 2 টেন্সের পরিবর্তন, নাম্বার 3 অ্যাডভার্বের। এখন যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট না হয়, আমাদের চেঞ্জ করবে তিনটে না? পাস্ট যদি না হয় তাহলে কি হতে পারে? প্রেজেন্ট হতে পারে, ফিউচার হতে পারে। তাহলে কি করব আমরা একটু বোর্ডে লক্ষ্য করি। বলা হচ্ছে যে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচ এ শুধুমাত্র পার্সন এর পরিবর্তন হবে, টেন্স এবং অ্যাডভার্ব এর কোনো পরিবর্তন হবে না। পার্সন কি? যেমন ধরো এই একটা উদাহরণ বলা হচ্ছে রিনা সেই I will go to market tomorrow। সেন্টেন্স যখন আমরা দেখলাম প্রথমে কি দেখবো বললাম? প্রথমে আমরা দেখব রিপোর্টিং ভার্ব। দিস ইজ রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটি এখানে প্রেজেন্টে আছে। প্রেজেন্ট থাকার কারণে আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে শুধুমাত্র পার্সনের পরিবর্তন করব, আমরা টেন্সের, আমরা অ্যাডভার্বের কোনো পরিবর্তন করব না। তাহলে এখানে দেখো আমরা লিখব এরকম, রিনা says that। বলেছিলাম কতটি আই কাকে বোঝাচ্ছে? আই, মি, মাই থাকলে যে কথা বলছে সে, কে কথা বলে? রিনা। সো আইটাকে আমরা শি বলব। তাহলে পরিবর্তন হয়েছে, আইটা এখানে শি পরিবর্তন হলো। উইল এটা পরিবর্তন করব না, গো টু মার্কেট টুমরো পরিবর্তন করব না। কেন করব না? কারণ রিপোর্টিং ভার্বটি এখানে প্রেজেন্ট। ক্লিয়ার? 2 নম্বর উদাহরণ দেখো, হি উইল সে আই ওয়াজ আ গুড প্লেয়ার। কেউ একজন বলবে। আচ্ছা, রিপোর্টিং ভার্বটা এখানে খেয়াল করি ফিউচারে আছে। ফিউচার থাকার কারণে আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে শুধুমাত্র পার্সনের পরিবর্তন করব। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবে, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি 4 জায়গায় পার্সন থাকে, কোথাও আই আছে, কোথাও ইউ আছে, কোথাও হি আছে, কোথাও উই আছে, তাহলে কিন্তু এই সব জায়গাগুলোকে তোমাদের পরিবর্তন করতে হবে। সো পার্সন যেখানে থাকবে সেখানে পরিবর্তন করব, তারপরে টেন্স বলো, তারপরে অ্যাডভার্ব বলো, ঠিক যে জায়গায় থাকবে। আমরা এখানে ফিউচার থাকার কারণে এখানে শুধুমাত্র পার্সনে পরিবর্তন করতে পারবো, অন্য কোনো ফাংশন, যেটা আমরা তিনটার কথা বলেছি, অন্য কোনো জায়গায় আমরা পরিবর্তন করব না। তাহলে আমাদের এখানে উত্তরটা এরকম হবে, হি উইল সে দ্যাট। আইকে যে কথা বলছে সে কথাকে বলে হি। ওয়াজ থাকলে আমাদের চেঞ্জ হয়ে হ্যাড বিন হওয়ার কথা ছিল, বাট এখানে হবে না। আবার বলছি কেন হবে না? কারণ রিপোর্টিং ভার্বটা ফিউচারে আছে। হি ওয়াজ আ গুড প্লেয়ার। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে আমাদের তিনটা পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব যদি
প্রেজেন্টে থাকে অথবা ফিউচারে থাকে তাহলে এক জায়গায় পরিবর্তন হবে। সে এক জায়গাটা কি? সে এক জায়গাটা হচ্ছে শুধুমাত্র পার্সনের পরিবর্তন করব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এখন রিপোর্টিং ভার্বটি পাস্টে থাকলে তিনটা পরিবর্তন করব সবসময় না। এখানে সবসময় আমরা তিনটা পরিবর্তন করতে পারবো না, কিছু জায়গা আছে যেগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি। দেখো, রিপোর্টিং ভার্ব টি পাস্ট হলে এবং reported speech a universal truth বা habitual fact থাকলে আর এস এর ভেতরে কোনো পরিবর্তন হবে না। যেমন বলল, the teacher said the earth is round। খেয়াল করো, এই সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কোনটা? সেইড। তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের মধ্যে তিনটা পরিবর্তন হবার কথা ছিল। এখানে নতুন নিয়মে বলছে যে রিপোর্টিং ভার্বটি পাস্ট হলে এবং রিপোর্টেড স্পিচ এ ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ইউনিভার্সাল ট্রুথ বুঝি তো, চিরন্তন সত্য, যেগুলো কখনো পরিবর্তন হয়। পৃথিবীর জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত যে বিষয়গুলো, যেই কথাগুলো, যেই অ্যাকশনগুলো পরিবর্তন হয়নি, পরিবর্তন হবে না, পরিবর্তন হচ্ছে না, সেগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এখন দেখো, টিচার সেইড কি বললেন? বললেন দ্য আর্থ ইজ রাউন্ড। তাহলে এইটা পাস্ট হওয়ার পরেও, রিপোর্টিং ভার্ব পাস্ট হওয়ার পরেও আমরা রিপোর্টেড স্পিচের এই ইজ কে চেঞ্জ করে ওয়াজ করতে পারবো না। কেন পারবো না? বিকজ দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ। তাহলে উত্তরটা কি হবে? না, এটার কোনো আমরা পরিবর্তন করব। আমাদের উত্তর হবে এরকম, দ্য টিচার said that the earth is round। আমরা যেভাবেই বলি না কেন, যখন আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো না কোনো ভাবে ইউনিভার্সাল ট্রুথ পাবো, যখন আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্ট পাবো, যেটাকে আমরা নিয়মিত অভ্যাস বলি, নিয়মিত অভ্যাস যখন আমরা পাবো, তখন দেখব যে এগুলো রিপোর্টিং ভার্ব পাস্ট হইলেও সেটা পরিবর্তন করা যাবে না। জাস্ট আনচেঞ্জড অবস্থায় তোমার দ্যাটের পরে অথবা অন্যান্য সেন্টেন্সে অন্য কোনো কনজাংশনের পরে সেটা ব্যবহার করা হবে বা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এর বাইরে আরো কিছু বিষয় আছে যেগুলো আমাদের আলোচনা করা একটু দরকার। যদি
একটা বিষয় খেয়াল করো, the man said to me, sir, I cannot help you. যে বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করতে এসেছি, করতে চাই, সেটা হলো এই সেন্টেন্স এ স্যার বলে একটা ওয়ার্ড আছে। তো যদি স্যার থাকে তাহলে আমরা কি লিখতে পারি? খেয়াল করুন, যদি স্যার থাকে তাহলে আমরা কি লিখব? যদি রিপোর্টেড স্পিচে স্যার থাকে তাহলে রিপোর্টিং ভার্ব এর আগে, এইখানে খেয়াল করুন, রিপোর্টিং ভার্ব এর আগে আমরা রেসপেক্টফুলি ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করাই ভালো। যেমন দেখো, দা ম্যান স্যার আছে, সে কারণে ঠিক সাবজেক্টের পরে রেসপেক্টফুলি told me that, খেয়াল করো, আইকে যে কথা বলছে সে, গতদিন বলেছিলাম, তোমরা নিশ্চয় মনে রেখেছো, যে কথা বলছে সে আই, কে কথা বলে এখানে? ম্যান। তাহলে এখানে আমরা মি লিখবো, ম্যান। তাহলে হি ক্যান আছে, আমরা এটা পরিবর্তন করে কুড লিখবো, কুড নট। হেল্প ইউকে, ইউ দেখো, যার সাথে কথা বলা হচ্ছে সে, এখানে কথা বলছে দ্য ম্যান, কথা বলছে কার সাথে? মি এর সাথে। আমি নিজে আছি সেখানে, আমাকে বলছে, সে কারণে আমরা এখানে মি হিসেবে রাখবো, যেহেতু আমি আছি। হ্যাঁ, এখানে যদি অন্য কেউ থাকতো তাহলে সেই অনুযায়ী এখানে অবজেক্টটা আমরা ব্যবহার করতে পারতাম। তাহলে যদি স্যার থাকে তাহলে আমরা কি লিখবো? এখানে একটা বিষয় আছে যে স্যার থাকলে রিপোর্টিং ভার্ব এর পূর্বে রেসপেক্টফুলি বসে। আমরা কি লিখতে পেরেছি? আচ্ছা, তাহলে যদি স্যার থাকে রেসপেক্টফুলি বসবে। এরপরে আরো কিছু বিষয় আছে, দেখো, আমরা সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করে আজকে জেনারেশনের গ্রাফিক রুলস যেগুলো সেগুলো শেষ করার চেষ্টা করব। Sorry. Yes, থাকলে replied in the affirmative and said, এবং নো থাকলে replied in the negative and said, that পর্যন্ত আমরা লিখতে পারি। হয়, তাহলে দেখো, ইয়েস যদি থাকে, কোথায় থাকবে? রিপোর্টেড স্পিচে। রিপোর্টেড স্পিচে যদি ইয়েস থাকে তাহলে আমরা
রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। হ্যাঁ, যদি প্রেজেন্টে থাকে তাহলে কি রিপ্লাইড লিখবো? অবশ্যই না। যদি প্রেজেন্টে থাকে তাহলে রিপ্লাইড লিখবো, রিপ্লাই লিখবো। যদি ফিউচারে থাকে উইল রিপ্লাই লিখবো। ঠিক যেভাবে থাকে সেইভাবে আমাদের এটা ব্যবহার করতে হবে। তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। যদি নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। মানে যদি ইয়েস থাকলে অ্যাফার্মেটিভ হ্যাঁ, যদি নো থাকে তাহলে নেগেটিভ না। আমরা একটু দেখি। He said no. I am not ready. তাহলে কি হচ্ছে? এই যে এখানে নো, এই নো এর জন্য আমরা এই সিং লিখবো না। এর আগে যেটা সেড লিখেছি সেড লিখবো না, বিকজ রিপ্লাই এখানে ভার্ব হিসেবে চলে এসেছে। আমি যখন কাউকে প্রশ্ন করলাম তখন কিন্তু সে উত্তর দিবে। আচ্ছা, অথবা আমি যখন কোনো কিছু জানতে চাচ্ছি, নিশ্চয়ই জানতে চাচ্ছি, তখন সে যে লিসেনার সে হ্যাঁ বা না উত্তর দেবে। হ্যাঁ, তো যখন উত্তর দেওয়ার বিষয়টা আসে তখন আমরা রিপোর্টিং ভার্বকে রিপ্লাইড অথবা রিপ্লাই অথবা উইল রিপ্লাই হিসেবে ব্যবহার করতে পারি। রাইট, তাহলে এখন দেখো আমরা বলবো হি রিপ্লাইড ইন দ্য negative and said that he I কে বলছে he am এটা হয়ে যাবে was not ready। তাহলে এখানে যেমন নো থাকার কারণে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হলো, যদি ইয়েস থাকতো তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো অনেক সেন্টেন্সে আমরা আরো অনেক রকমের প্রবলেমের সম্মুখীন হই। যেমন হে said to me good morning। দেখো he said to me good morning। গুড মর্নিং তাহলে গুড মর্নিং যদি বলে, গুড আফটারনুন যদি বলে, তাহলে মানে এটা কি বোঝাচ্ছে? শুভেচ্ছা, স্বাগত, কারো ভালো কিছু আশা করা সেটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তো যখন সেরকম হবে তখন আমরা এখানে সেইজের পরিবর্তে উইশ ব্যবহার করব। সেটা দেখো আমরা কিভাবে করি। হি উইশ, কাকে উইশ করলো? মি, আমাকে। কি বলে উইশ করলো? গুড মর্নিং বলে। তাহলে এই যে রুলসটা কিভাবে আসলো? তাহলে যদি বলে যে গুড থাকলে গুড ডে বলতে গুড মর্নিং থাকতে পারে, গুড ইভিনিং থাকতে পারে, গুড আফটারনুন থাকতে পারে। হ্যাঁ, তো এগুলো থাকলে আমরা এখানে কিভাবে করব? দেখো প্রথমে লিখব সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব হিসেবে লিখব উইশ। উইশ বা উইল টেন্স অনুযায়ী যেটা লেখা দরকার। তারপরে কি লিখব? যাকে উইশ করা হয় প্লাস যা বলে উইশ করা হয়। এই বিষয়টা তোমরা যদি মনে রাখতে পারো, সাবজেক্ট লিখছি, তারপরে উইশ বা উইশ লিখলাম, এরপরে বলছে কি যাকে উইশ করা হয়, এখানে মি আছে সেজন্য মি হল। এখানে যদি অন্য কেউ থাকতো, যে কোনো পার্সন থাকতো, আমরা সরাসরি সেই পার্সনটাকে লিখে ফেলতাম। ঠিক আছে? এবং তারপরে এখানে আর কোনো কনজাংশন বা অন্য কোনো ওয়ার্ডের প্রয়োজন নেই। আমরা কি করব? সরাসরি বলছি যে যাকে উইশ করা হয় সে ব্যক্তিকে লিখলাম এবং তারপরেই
যা বলে উইশ করা হয়, যে ওয়ার্ডটা বলে উইশ করা হচ্ছে, গুড মর্নিং হতে পারে, গুড ইভিনিং হতে পারে, হ্যাঁ, তবে ভুল করেও গুড নাইট বলবো না। কেন বলবো না? গুড নাইট বলবো না এই কারণে, কারণ আমরা যখন কারোর সাথে প্রথমে দেখা হয় তখন আমরা গুড মর্নিং বলি, গুড ইভিনিং বলি, কিন্তু রাতে যখন কারো কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই তখন সেটাকে গুড নাইট বলি। গুড নাইট অর্থ কিন্তু কারো সাথে রাতে প্রথমে দেখা হওয়াকে বোঝায় না। গুড নাইট হচ্ছে কারো সাথে বিদায় নিয়ে কারো কাছ থেকে যখন চলে যায় তখন সেটাকে গুড নাইট বলা হয়। ঠিক আছে? তো সেজন্য যদি গুড নাইট থাকে তখন স্পেসিফিক ভাবে এখানে বেড ব্যবহার করতে হবে। বেড পাস্ট হইলে ফেলে, তাহলে আমরা একটু দেখি। সব ঠিক আছে, মনে করো এখানে এরকম থাকলো, গুড নাইট। ধরো এখানে একটু চেঞ্জ করে দিই, I say to him good night। তো এই যে গুড নাইট বললাম সে কারণে আমরা এখানে আর উইশ ব্যবহার করব না। আমরা কি ব্যবহার করব? আমরা সাবজেক্ট ব্যবহার করছি একইভাবে, কিন্তু খেয়াল করো একইভাবে I say to এর পরিবর্তে আমরা বেড ব্যবহার করব। ফার্স্ট ফর্ম কিন্তু এটা, রাইট এর ফার্স্ট হচ্ছে বেড। I bed কাকে? him। কাকে? কি বলে? গুড নাইট। ঠিক আছে? তাহলে শুধু গুড নাইট হলে এখানকার যে নিয়ম সেটা একটু পরিবর্তন হয়ে যাবে। আরেকটা আমরা উদাহরণ দিই। He said to me thank you। সে আমাকে বলল ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। একটা বিষয় খেয়াল করো, এই ইউকে নিশ্চয়ই আমি। কে বলেছে? হি বলেছে। সে আমাকে বলেছে তোমাকে ধন্যবাদ, অর্থাৎ সে আমাকে সরাসরি ধন্যবাদ দিয়েছে। তাহলে এই সেন্টেন্সগুলোতে আমাদেরকে একটু বুদ্ধি করে মাথা খাটিয়ে জেনে শুনে উত্তর দিতে হবে। তাহলে আমরা হি সেই টু মি, এই যে সেই টু মি রিপোর্টিং ভার্বটা আছে, এই রিপোর্টিং ভার্বটাকে আমরা সরাসরি বলবো যে থ্যাংক ইউ। এই থ্যাংকটা চলে আসলো এইখানে ভার্ব হিসেবে। হ্যাঁ, যদি থ্যাংক ইউ বলে কোথাও কোনো ওয়ার্ড কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা ঠিক এইভাবে ব্যবহার করব যে হি সেড টু মি থ্যাংক ইউ, তার মানে সরাসরি সে আমাকে ধন্যবাদ দিয়েছে, হি থ্যাঙ্কড মি। আরো কিছু বিষয় আছে, যেমন আমরা দেখতে পারি যে কেউ যদি তোমাকে সম্বোধন করে ডাকে, বলে না বন্ধু কেমন আছো, বন্ধু কোথায় যাচ্ছ, হ্যাঁ, আমরা ভাই বলে সম্বোধন করি, আমরা আরো অনেক কিছু বলে সম্বোধন করি। এই সম্বোধন করে যখন কোনো কিছু বলা হয় তখন তার একটা আলাদা নিয়ম আছে, আমরা এটা একটু দেখি। দেখো, মনিকা সেড টু সীমা, মনিকা সীমাকে বলল, কি বলল? ফ্রেন্ড। তাহলে এই যে ফ্রেন্ড বলল, কাকে বলেছে? সীমাকে।
এই ফ্রেন্ড কিন্তু কোনো ব্যক্তি না, এই ফ্রেন্ডটা কাউকে উদ্দেশ্য করে বলতে হয়, যেটাকে ইংরেজিতে আমরা ভোকেটিভ কেস বলি। কাউকে কোনো কিছু কোনো নামে ডাকা, কাউকে কোনো নামে ডাকা, তখন আমরা সেটাকে ভোকেটিভ কেস বলবো। তো যদি ভোকেটিভ কেস থাকে তাহলে আমরা ন্যারেশনের সময় কি করব? রুলসটা আগে লিখি। অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং যাকে ডাকা হয় প্লাস এস যে নামে যা বলে, যে নামে না দিয়ে যা বলে বলা ভালো, যা বলে ডাকা হয়, কমা, এরপরে সাধারণ নিয়ম আমরা ফলো করব। অ্যাড্রেসিং, এখানে খেয়াল করো, আমরা তাহলে এই নিয়ম অনুযায়ী প্রথমে অ্যাড্রেসিং লিখব। অ্যাড্রেসিং লিখেছি, এরপরে বলছি যে যাকে ডাকা হয়, কাকে ডাকলো, কাকে ডেকেছে এখানে? সীমাকে ডেকেছে, তাহলে অ্যাড্রেসিং সীমা। যা বলে ডাকা হয়, কি বলে ডেকেছে? ফ্রেন্ড বলে ডেকেছে, তাহলে অ্যাড্রেসিং সীমা অ্যাজ ফ্রেন্ড। মনে রাখবে যে এই যে অ্যাড্রেসিং সীমা অ্যাজ ফ্রেন্ড, এতটুকু লিখলাম কি কারণে? ফ্রেন্ড আছে। তো সেই ক্ষেত্রে এখন মনে করো যে ফ্রেন্ড নাই, তাহলে কি লিখবো? মনিকা told her, যেহেতু সীমার কথা একবার বলেছি, আমরা এখানে আবার সীমা ব্যবহার করব না, that she was waiting for her। একটা বিষয় খেয়াল করো, she ফিমেল, her ফিমেল, এবং এখানে যে সাবজেক্ট ফিমেল, অবজেক্টও ফিমেল। তাহলে যদি আমাদের বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা she এর জায়গায় ব্র্যাকেটে রেখে মনিকা এম লিখবো, এই হারের এখানে আমরা এস লিখবো, তাহলে ক্লিয়ার। ঠিক আছে? আমার মনে হয় যে আমরা ন্যারেশনের বেসিক যে রুলসগুলো আছে সেগুলো প্রায় যতটুকু সম্ভব সবগুলো আলোচনা করেছি। তোমরা এগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, শুনবে, বোঝার চেষ্টা করবে, এবং তারপরে আমাদের কিছু অবশ্যই হোমওয়ার্ক করবে। হোমওয়ার্কটা লিখে নাও। বিভিন্ন টেন্সে রিপোর্টিং ভার্ব এর ব্যবহার দেখা। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় মন দিয়ে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।